তখন সকাল। বিল্ডিংয়ের একজনের রাত অনুষ্ঠানের জন্যই ছাদটা খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে। আর ছাদের একপাশে বসেছে আন্টি সমাজের গল্পের আসর। গুটি কয়েক চেয়ারে সবাই বসে গল্পগুজব করছিল। আর ঠিক তখনই কথায় কথায় উঠে এলো হিমেল আর মিথির প্রসঙ্গটা। দুজনেই প্রায় ১.৫ বছর যাবৎ এই বিল্ডিংয়ে আছে বলে সবাই মোটামুটি চেনা। যদিও হিমেলের থেকে মিথির পরিচিতিটাই বেশি। শেষ দিকের এক কথার বিনিময়ে গতকালে চশমা পরিহিত মহিলাটি হিমেলের চাচির পরিচিত সে মহিলাটিকে জিজ্ঞেস করল, ভাবির পরিচিত নাকি ওই ছেলে আর মেয়ে? কি যেন নাম, হিমেল সম্ভবত। বড় সুন্দর মানিয়েছে বলুন দুজনকে। আমার তো বরাবরই মিথি মেয়েটাকে ভালো লাগতো। এত ভালোভাবে মিশে আর এত পরিশ্রমী একটা মেয়ে। তবে দুইজনে এতদিন আলাদা থাকতো কেন কি জানি। কিসের এত রাগ অভিমান ছিল ওদের ভাবি? মহিলা নাক মুখ কুঁচকালেন। একে নিজের ভাইপো রিজেক্ট হওয়ার অপমান মেটেনি, তার উপর এই দুইজনকে ভালো মানিয়েছে। এ মহিলা আবার খুব প্রশংসা করছে। আমাদের মানুষদের এই এক দোষ, নিজেদের মতের সাথে না মিললে সে কথাবার্তা আমাদের পছন্দ হয় না। যতই ভালো বলুক তবুও নয়। এক্ষেত্রেও তাই। নাক সিটকে বলল, কে? ওই হিমেল? ওই ছেলে সত্য বলছে কেমনে বুঝলেন? ওই ছেলে আস্ত একটা মিথ্যুক। আমাকে কি বলেছে জানেন? আপনাদের মতো আমাকেও বলেছে ওদের বিয়ে হয়েছে। ওই বাচ্চাটার বাবা নাকি ও। ওই মিথি নামের মেয়েটা নাকি ওর স্ত্রী। কিন্তু পরবর্তীতে শুনলাম এসব মিথ্যে কথা। ওর ভাবিয়া চাচিয়ে বলল। চশমা পরিহিত ভদ্রমহিলা উত্তর শুনে খুবই হতাশ হলেন। ওনার চোখে এই দুইজনের জুটিটা অপূর্ব লেগেছে। মনে মনে খুব পছন্দ হয়েছে। মন যেহেতু একবার ওদের পক্ষে চলে গিয়েছে, মিথ্যুক শব্দটা মানতে পারলেন না কেন জানি। বললেন, কি বলেন? ছেলে দেখে তো মিথ্যুক মনে হয়নি, মেয়েকেও যথেষ্ট ভদ্র মনে হয়েছে। হিমেলের চাচির পরিচিত সে মহিলা হাসলেন। পান চিবুতে চিবুতে বললেন, আমারও তো মনে হয়নি। আমাদের সাপুর জন্য তো বলেছিলাম। পরে দেখি মেয়ের চরিত্রে এইসব। এর জন্যই তো পরে আর এগোলাম না। আমি নিশ্চিত এরা বিয়ে করেনি। বিয়ে না করে একই বাসায় উঠেছে দেখো গিয়ে। শুধু শুধু দুটো ছেলে মেয়ের নামে বদনাম রটাচ্ছেন কেন ভাবি? ছেলেটা এত সুন্দরভাবে বলল, মিথ্যে হবে না। আপনি মিলিয়ে নিন। হিমেলের চাচির পরিচিত মহিলাটা কথাগুলো মানতে পারলেন না যেন। ব্রু কুঁচকালেন। বলে উঠলেন, বদনাম রটাবো কেন? আমার এতে কী লাভ? খেয়ে দিয়ে কাজ নেই নাকি আমার? আপনি ওদের কাবিননামা দেখাতে বললে দেখবেন দেখাতে পারবে না। আমি নিশ্চিত, কারণ ওর চাচি আমার খুব পরিচিত। ওর থেকেই শুনি এদের কাহিনী। আর যদি দেখাতে পারে কাবিননামা, আমার একটুও মনে হয়নি ছেলেটা মিথ্যে বলছে। কারণ ছেলেটা সত্যি অনেক যত্ন নিচ্ছিল ভাবি, একদম স্বামীর মতো। দুই মহিলার কথোপকথন ক্রমশই যেন স্বাভাবিক থেকে অন্য মতে যাচ্ছিল। উত্তর হলো, ঠিক আছে, আপনি নিজেই দেখুন না জিজ্ঞেস করে। দেখবেন পারবে না দেখাতে কাবিননামা। আমি শতভাগ নিশ্চিত। আজকাল মানুষের কথা এত বিশ্বাস করবেন না ভাবি। আর আমার এই 2 টাকা লাভও হবে না যে আমি মিথ্যে বলবো। ওই মেয়ে ছেলে দুজনেরই চরিত্র ভালো না। আপনার কথা আমার একটুও বিশ্বাস হচ্ছে না। স্বামী ছাড়া কেউ এই অবস্থায় কোনো মেয়ে সেবা করে? মেয়েটা উঠতে অবধি পারছিল না ভাবি। কত কি ব্যাপার স্যাপার থাকে। স্বামী না হলে ওকে নিজের বাসায় নিত কেন? এতগুলো দিন হলো এই বিল্ডিংয়ে আছে, কখনো তো অশ্লীল কিছুই দেখলাম না দুজনের। শুধু বাচ্চাটাকে কোলে নিতেও ঘুরত। কখনো দুইজনকে কথা অবধি বলতে দেখিনি। আর আপনি বলছেন চরিত্রে দোষ? তো মিথ্যে বলে 2 টাকা লাভ হবে আমার? আশ্চর্য। যেটা বলছি ওটাই সত্য। আপনার যদি এতই মানতে অসুবিধা হয় তো প্রমাণ দেখান। গিয়ে ওদের বলুন কাবিননামাটা দেখাতে। তারপর এভাবে কথা বলতে বলতে দুজনের কথা গিয়ে গড়ালো অনেক দূর। একটা বিতর্ক গিয়ে ঠেকলো ঝগড়া স্বরূপ। তারপর দুজনেই সিদ্ধান্ত নিল হিমেলের কাছে যাবে। সত্যি সত্যি জিজ্ঞেস করবে কাবিননামার বিষয়ে। তারপর তো প্রমাণ হয়ে যাচ্ছে যে কে সত্য আর কে মিথ্যে। তারপর ছাদে যে 4-5 জন মহিলা গল্প করছে সকলেই হিমেলের বাসায় উপস্থিত হলো। হিমেল অফিস থেকে ছুটি নিয়েছে দিন কয়েকের। বাসা দরজা খোলাই আছে। মিষ্টিকে নিয়ে ছাদের নিচের দোকানে গিয়েছিল একটু। তারপর সেই সময় ওনারা উপস্থিত হলেন। মিথি ভাবলো ওকে দেখতেই এসেছে। তারপর তার হাল অবস্থা জিজ্ঞেস করার পরপরই চশমা পরিহিত মহিলাটি এপাশ ওপাশ চেয়ে বলল, মিথি, তোমার মেয়ে আর স্বামী কোথায়? ওই যে হিমেল। আকস্মিক স্বামী আর হিমেল দুটো শব্দ শুনে সে চকচক চোখে চাইল। পর মুহূর্তে ভাবলো বোধহয় পাশের মহিলাটি বলেছে, কারণ তাকে তো 1.5 বছর আগে পরিচয়টি দিয়েছিল। অস্পষ্ট গলায় বলল, ঠিক তখনই হিমেল এলো। ওনাদের দেখে হেসে বলল, কি ব্যাপার আন্টি হঠাৎ? এই তো তোমাকে আর তোমার বউকে দেখতে এলাম। ভালো আছো দুজনে? শুধু আমাদের দুজনকেই ওকে দেখতে আসেননি? হিমেল মিষ্টিকে ইশারা করে বলল,
কথাগুলো শুনে ভদ্রমহিলা হাসে, বলল, অবশ্যই, ওকেও দেখতে এসেছি। এটুকু বলেই থামল। তার একটু পরপরই আবার মাথা তুলে বলে উঠলেন, তুমি আর ও বিবাহিত, তাই না? কাল বলেছিলে না? একটু আগে বউ বলে এখন আবার জিজ্ঞেস করছেন? চশমা পরিহিত মহিলাটি যেন আবার লজ্জা পেল। জিজ্ঞেস করতে চাইছিলেন না, তবুও মুখ কাসুমাসু করে জিজ্ঞেস করলেন, ইয়ে মানে আন্টি তোমার মায়ের মতোই। মিথির সাথেও আমার খুব ভালো রকমের সখ্যতা আছে। তো একটা অনুরোধ করি দুজনের কাছে, তোমাদের কাবিননামাটা কি আন্টিকে একবার দেখাতে পারবে? মিথি এতক্ষণে সব কথা শুনে শুধু চুপ ছিল বিস্ময় নিয়ে। এবার সরাসরি হিমেলের দিকে চাইল। মিষ্টিকে কোলে নিয়ে বলছে, কাবিননামা হঠাৎ? এই প্রশ্নটা করতে এক সেকেন্ডও দেরি হলো না হিমেলের শাশির পরিচিত সে মহিলা তখন প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠল, বলেছি না না ওরা বিয়ে করেনি, মিথ্যে বলছে। দেখো কেমন মুখ করছে, কিভাবে প্রশ্ন করছে। আমি নিশ্চিত কাবিননামা নেই। হিমেল তখন ব্রু কুঁচকাল। এই মহিলা যেন এই সময়েরই অপেক্ষায় ছিলেন। তাই তো এতক্ষণ চুপ থাকলেও সুযোগ বুঝে বলে বসলেন। হিমেল বলল, আপনি এত নিশ্চয়তা কোথা থেকে দিচ্ছেন আন্টি? বিবাহিত যখন বলেছি বিবাহিতই তো হব, তাই না? মিথ্যে বলে কি লাভ? তাহলে দেখাও কাবিননামা। মিথ্যে মনে হয় বলে না তুমি। ভালোই তো বলো এমন মিথ্যে। চশমা পরিহিত মহিলাটি আবার বোঝানো নেয় বলল, আহ ভাবি, দেখাবে তো? দেখাবে না কে বলেছে ও? মহিলাটার কত বিশ্বাস। হিমেল ছোট্ট শ্বাস ফেলল। মহিলার কথা শুনে অভিভাবকদের মতো লাগছিল। ওর মিথ্যে বলাটাকে বিশ্বাস করে মহিলা ভীষণ খুশি। অথচ কাবিননামা তো নেই। হিমেল গম্ভীর গলায় জানালো, কাবিননামা তো নেই আন্টি। মিথির কাছে? ওর কাছে আছে? না। ঠিক তখনই আবারও বিপরীত পক্ষ থেকে হিমেলের শাশির পরিচিত সেই মহিলাটি বলল, এতই যখন বিবাহিত বলছ, যে বর বউর দুজনের একজনের কাছেও নাকি কাবিননামা নেই। আশ্চর্য, কাবিননামা ছাড়াই বিয়ে হয়ে গেল নাকি? হিমেল ছোট্ট শ্বাস ফেলল। বলল, তেমনটা নয় আন্টি, আছে, এই মুহূর্তে হাতের কাছে নেই। আসলে আমরা তো সেপারেশনে ছিলাম, দুজনের কেউই মানতাম না তখন, তাই নিজেদের কাছে রাখিনি। ব্যঙ্গ করেই বললেন তিনি। তো কোথায় রেখেছ? ব্যাংকের লকারে রেখে এসেছো নাকি? হিমেল উত্তরে কি বলল বুঝবো না, তবে মহিলাকে এবারে বিরক্ত লাগছে তার। অন্যদিকে মিথি এতক্ষণ চুপ থাকলেও এবারে উসখুস করে একটা মিথ্যে বলল, আসলে এটা তো তেমন দৈনন্দিন ব্যবহারের কোনো জিনিস নয়, আবার খুব মূল্যবানও বলা চলে, তাই বান্ধবীর আম্মুর কাছে রেখে এসেছিলাম আন্টি। আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র সহ রেখে এসেছিলাম। মিথ্যাটা ধরা যাচ্ছে মেয়ে, তোমার মিথ্যে বলা খুব কাঁচা। হিমেলের এই মহিলার প্রতি রাগ জন্মালো। ব্রু উঠিয়ে বলল, কি বললে বিশ্বাস করবেন তাহলে? কি করা যায় বলো তো? এক কাজ করো, ওর বান্ধবীর আম্মুকে বলো ছবি তুলে পাঠাতে, বিশ্বাস করে নিব তাহলে। হিমেল কপাল কুঁচকাল। আবারও দৃঢ় স্বরে আরেকটা মিথ্যে বলল, মিথির বান্ধবীর আম্মু চিকিৎসা করাতে দেশের বাহিরে গিয়েছে, ওর বান্ধবীও হোস্টেলে থাকে, ছবি তুলে দেওয়া সম্ভব না। মিথ্যে বলার আর জায়গা পাও না? সত্যিই বলছি। প্রমাণ কি? মনে তো হচ্ছে না সত্যি বলছ। হিমেলের চোখ মুখ গম্ভীর করে কয়েক সেকেন্ড চুপ থাকলো। তারপর আচমকাই বলে উঠল, বিল্ডিংয়ে কার যেন আক্ত অনুষ্ঠান, কাল বলা বলি করছিলেন। তো আক্ত উপলক্ষে কাজী তো এমনিতেই আসবে, তাই আজ, তাই না? তো কাজী সাহেবকে নিয়ে আমার বাসায় আইসেন। শুধু কাবিননামা নয়, বিয়েটাও দেখে যেতে পারবেন। আশা করি আর কোনো সংশয় থাকবে না আন্টি। কথাটা শুনে চশমা পরিহিত মহিলাটা চোখ চকচক করল, যেন উনি জিতে গেলেন। ছেলের কথাতেই তো স্পষ্ট বোঝা যাচ্ছে সব, প্রমাণের কি দরকার? অপরদিকে অন্যজন তখন মুখ ভেঙিয়ে বলল, এটাও পারবে না, আমি নিশ্চিত ছেলেরা এইসব বিবাহিত মেয়েদের সাথে প্রেম ভালোবাসা অবধি গেলেও বিয়ে কখনোই করে না। সেটা না হয় দেখিয়ে নিলেন তখন, তাই না? মিথির মুখ চুপসে গেল। কী সব বলছে? যদি সত্যি সত্যি কাজে নিয়ে হাজির হয়, কি করবে তখন মিথি? কিছু তো বলতেও পারবে না। হিমেলের দিকে সে বলল, কী সব বলছেন? মিথির মুখ দেখে ওই মহিলা তখন বলে বসলেন, সে সব মিথ্যে। বয়ে চুপসে গেল যে মুখটা। মিথি মুখ কাঁচুমাচু করে বলল, না মানে বিয়ে তো একবার হয়েছেই, কয়বার করতে হয়? যতবার প্রয়োজন হয় ততবারই করলাম, না হয় সমস্যা কি? তোকেই তো করব, অন্য কাউকে তো আর করছি না। মিথি বিড়বিড় করল, সমস্যা তো এটাই হিমেল ভাই, অন্য কাউকে করলে তো সমস্যাই ছিল না। মানে? মানে অন্য কাউকে করলেই সমস্যা ছিল আর কি আন্টি। এটুকু বলে জোরপূর্বক হাসল মিথি। মহিলাগুলো উঠে যেতে যেতে বলল, তাহলে ওটাই কথা থাকলো, তোমাদের নতুন কাবিননামাটা, বিয়েটা আমরা সবাই দেখব। ভালো থেকো।
যেতে যেতে হিমেলের চাচির পরিচিত সে মহিলা আবার হিমেলের দিকে সে বলে গেল, আবার পালিয়ে পালিয়ে যেও না হিমেল। হিমেল হাসল, বলল, না পালাবো না। ওনারা চলে যেতে মিথি প্রায় সঙ্গে সঙ্গে বলে বসল, এটা কি করলেন হিমেল ভাই? কেন বললেন বিয়ের কথাটা? কি প্রয়োজন ছিল? নয়তো অবিশ্বাস করতো আমাকে, তোকে, তো চরিত্রে দোষ দিত। যে চরিত্রে দোষ পড়ার ভয়ে এত কিছু, সে চরিত্রে দোষ পড়তে দেয় কি করে? মিথি ছোট্ট শ্বাস ফেলল। বিরক্ত লাগছে তার জীবনের প্রতি। বলল, তবুও বলা উচিত হয়নি। সত্যি সত্যি বিয়ে পড়িয়ে দিলে তখন কি করব আমি? হিমেল একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, দিলে দিবে। আমি এমনিতেও এই ঘটনার পর তোকে আর মিষ্টিকে ছাড়তাম না মিথি, রেখে দিতাম নিজের করে, নিজের কাছে যেভাবেই হোক। মিথি কপাল কুঁচকায়, জিজ্ঞেস করলো, জোর করে? যেভাবেই হোক রাখতাম, তোকে সম্মান করতাম বলেই এতদিন জোর করিনি, কিন্তু দিন শেষে হারিয়ে ফেলার ভয়টা তো আমিই পেলাম, তুই না। হিমেল ভাইয়ের প্রতি যে কৃতজ্ঞতা বোধ জন্মেছিল এবার সত্যি তা মলিন হয়ে এলো। মনে হলো এটা তার অসহায়ত্ব। স্পষ্ট গলাতেই বলল, এই জন্যই জেনে বুঝে বুঝি স্ত্রীর পরিচয় দিয়েছেন। হিমেল তাকালো। মিথির দৃষ্টি এবং প্রশ্ন শুনে এটুকু তো বোঝাই গেল সে কি বোঝাতে চায়। বলল, স্ত্রীর পরিচয় না দিলে ওনারা তো চরিত্র নিয়ে প্রশ্ন তুলত, ইভেন তুলেছিলও, বলা বলি করছিল যে আমি এক বাসায় কেন, কেউ হই তোর এই সেই। এই অবস্থায় স্ত্রীর পরিচয় না দিলে কি ভালো হতো? আমাদের মাঝে কী বা কতটুকু তা আমরাই জানি, তাই না? ওনারা তো জানেন না। বাহিরে বাহিরে অন্য কিছু ছড়াতো। আমি চাইনি তো চরিত্র নিয়ে প্রশ্ন উঠুক। আমার সাথেই কেন? যেখানে যাচ্ছি কিছু না কিছু ঘটেই যাচ্ছে আমার সাথে। বিধাতা বোধহয় চাচ্ছেনই না আমি সুখে থাকি। হিমেল শান্ত গলায় বলল, হয়তো চাচ্ছেন তুই সুখেই থাক, কিন্তু তুই চাচ্ছিস না। আল্লাহ যাহা করেন ভালোর জন্যই করেন। এটা ভালো নয়। সমাজ আমায় লোভী বলবে, চরিত্রহীন বলবে, বলবে আপনাকে আমি ফাঁসিয়েছি। সমাজে তোয়াক্কা করলে তো তোর থেকে কত আগেই দূরে সরে যেতাম, তাই না? আপনি না করলেও আমাকে তো করতে হয়, কারণ এই সমাজে সব কিছুতে ছেলেদের দোষ না হলেও মেয়েদের দোষটা অবশ্যই দেওয়া হয়। চরিত্রের দোষ, তাই তো? বিয়ের পর আর কেউই আঙ্গুল তোলার সাহস করবে না। মিথির চোখ এবার স্থির, টলমল হয়ে এলো। বিড়বিড় করে বলল, একটা সামান্য অ্যাক্সিডেন্ট আমার জীবনে আরও একটা বিপদ এনে দিল। হিমেল শুনল, তারপর কিছুটা এগিয়ে বলল, যেটা তোর কাছে সামান্য অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে, ওই সামান্য অ্যাক্সিডেন্টের কথা শুনেই আমার কলিজা মোচড় দিয়ে মরে যাওয়ার উপক্রম হচ্ছিল মিথি। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। দুপুরের একটু পরপর সত্যি সত্যি কাজী সাহেব এবং 2-4 জন মহিলা উপস্থিত হলেন হাসি মুখে। হিমেল তখন মিষ্টিকে ঘুম পাড়াচ্ছিল। ওনারা যে আসবেন তা সে জানত। তারপর মিষ্টিকে ঘুম না পাড়িয়েই কোলে নিল। বলল, চলে এসেছেন আন্টিরা। আমার বিয়ে দেখার আপনাদের এত তাড়া? ওই যে হিমেলের চাষির পরিচিতা বেশ হাসলেন, বললেন, আসতে তো হতোই। তুমি মিথ্যে বলছো কি সত্য বলছো তা তো জানতেই হতো, তাই না? তাছাড়া আমি তো ভেবেছি তুমি পালিয়ে যাবে, যাওনি দেখছি। এতটুকু সৎসাহস আমার আছে আন্টি, কিন্তু পালালে বোধহয় আপনি খুব খুশি হতেন, তাই না আন্টি? আমার খুশি হওয়ারও কিছু নাই, অখুশি হওয়ারও কিচ্ছু নেই। ও আচ্ছা। এবার চশমা পরিহিত মহিলাটি বলল, তুমি মনে কষ্ট নিচ্ছ না তো বাবা? আসলে ভাবি বিশ্বাস করতে চাচ্ছিলেন না। এদিকে আমি শতভাগ নিশ্চিত তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তো এই নিয়ে চ্যালেঞ্জ নিয়েছি বলা চলে। যদি তোমরা বিশ্বাস না রাখতে তাহলে আমাকেও হারতে হতো ভাবির কথায়, কিন্তু আমি বুঝলাম যে আমি ঠিক, তোমরা মিথ্যে কথা বলনি। হিমেল হাসল, বলল, বিশ্বাস করেছেন জেনে খুশিই হলাম আন্টি। এরপর এটুকু বলেই হিমেল ছোট্ট শ্বাস ফেলল। মিথি যে রুমে আছে সেখানে গিয়ে মিথির দিকে তাকালো, কাছাকাছি গিয়ে কিছুটা ঝুঁকলো, কানের কাছে বিড়বিড় করে বলল, আমায় মিথ্যুক প্রমাণিত করবি না তো মিথি? এতগুলো মানুষের সামনে হুট করে সব বলে দিবি না তো? মিথি আতঙ্ক নিয়ে চাইল, বলল, ওরা সত্যি সত্যি এসেছে? সত্যি কি বিয়ে পড়িয়ে দিবে হিমেল ভাই? ছি, এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচব? না বাঁচলে কি হয় না অনেক কিছু। হিমেল ভাই আটকান না প্লিজ কথাটা মিথি অনেকটা আকুতি নিয়েই বলল। অথচ হিমেল আজ ঘটনাটার পক্ষেই। বলল, যা হয় ভালোর জন্যই হয় মিথি। একটাই অনুরোধ, এই যে একটু পর বিয়েটা মেনে নিস দয়া করে, আমার জন্য হলেও প্লিজ আমার কথাটা মিথ্যে প্রমাণ করিস না। এটুকু বলেই হিমেল পুনরায় বের হলো। ওনাদের কিছু একটা বলে ছোট নিঃশ্বাস ফেলল। তারপর তারা সহ মিথির সামনে হাজির হলো। মিথি শুধু শুকনো ডেক গিলছিল আর মিষ্টির দিকে চাইছিল। কি পরিস্থিতিতে সে ফেসে গেছে, পা ব্যথায় টনটন করছে যে,
হাতটাও নড়ানো দেয়। চলাফেরা করতে পারছে না বলে বিধাতা এমন এক পরিস্থিতিতে ফেলে দিবে। মিথি কি করবে সত্যি বুঝতে পারল না। বার কয়েক কথা বলে ওনাতে থেকে সময়ও চাইলেন অসুস্থতার অজুহাত দিয়ে। তারপর সব অজুহাতের অবসান ঘটিয়ে একটা সময় এলো যখন মিথিকে কবুল বলতে বলা হলো। একটা ছোট্ট শব্দ, কবুল। অথচ এই 3 অক্ষরের শব্দটা মিথি কোনোভাবেই উচ্চারণ করতে চাইল না, কোনোভাবেই গলা দিয়ে বের হলো না। তার গলা কাঁপছে, শরীরও কাঁপছে ভয়ে রাগে। মিথি অনেকটা সময় চুপ থেকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো হিমেলের দিকে। হিমেল তখন ছোট্ট শ্বাস ফেলে ব্রু বাঁকিয়ে বোঝানোর চেষ্টা করে যে কি হলো, বলবি না কবুল? মিথি বুঝলো কিনা কে জানে, তবে তার একটু পরেই এক ভদ্র মহিলা বলে বসলেন, কি হলো মিথি, কবুল বলো। এটা তো তোমার প্রথম বিয়ে নয়, ভালোই তো তোমার অভিজ্ঞতা আছে, তাহলে এত আড়ষ্টতা কেন? ভালোই অভিজ্ঞতা আছে বাক্যটা দিয়ে যে মিথিকে ব্যঙ্গ করা হয়েছে তা বুঝতে আর দেরি হলো না তার। অন্য একজন বললেন এবারে, আরে বলে ফেলো কবুল, এত দেরি করে নাকি? মিথি শুধু শুকনো ঢেউ গিলছিল আর বিধাতাকে স্মরণ করছিল। কোনো একটা মিরাক্কেল হতে পারে না এ পরিস্থিতিতে, যাতে মিথিও রেহাই পেল, হিমেলও রেহাই পেল। মিথি যখন ওভাবে তাকিয়ে, তখন আরেক ভদ্রমহিলা পাশ থেকে শান্ত গলায় বলল, কি হলো বলো মিথি, স্বামীর জন্যই তো কবুল বলছো, বলো, বলে ফেলো মা। মিথি তবুও বলে উঠতে পারল না, গলা ধরে আসলো, কান্না পাচ্ছে এমন পরিস্থিতিতে। একই পরিস্থিতিতে পড়ল সে। মিথি ছোট্ট শ্বাস ফেলল, হিমেলের দিকে সে কাঁপা গলায় বলার চেষ্টা করলো, হুম। এটুকু বলতেই পারল না। আবারও মহিলাগুলো তাড়া পেয়ে কেঁদে ফেলল সে। মহিলাগুলো একের পর এক উক্তি শুনে চোখ টলমল হয়ে আসে, আর তারপর টলমলের চোখে কাপা স্বরে বলতে বাধ্য হলো, কবুল। একটা পবিত্র শব্দ, অথচ শব্দটা উচ্চারণ করার পরপরই মিথির চোখ গড়িয়ে জল পড়ল। হিমেল স্পষ্টই তা দেখল, অথচ কিছু বলল না। পরপর 3বারই কবুল বলতে জোর দেওয়া হলো মিথিকে, এবং 3বারই কাঁপা এবং কান্নারত গলায় কবুল শব্দটা ভেসে এলো। হিমেল খুব মনোযোগ দিয়ে কান খাড়া করে শুনছিল। হৃদয়ে অদ্ভুত এক প্রশান্তি অনুভব হলো। তারপর হিমেলের পর্ব এলো, বলা হলো কবুল বলতে। এক্ষেত্রে মিথির মতো অত সময় নিল না হিমেল। ঠোঁটে মৃদু এক হাসি ঝুলিয়ে প্রায় সঙ্গে সঙ্গে গম্ভীর গলায় বলে উঠল, কবুল। তারপর তার একটু পরে বিয়ে সকল কার্যক্রম শেষ হলো। একটা ছোট্ট মুহূর্ত, একটা ছোট্ট ঘটনা, অথচ হিমেল জানে এটা কার জীবনের কতগুলো দিনের প্রার্থনা, কতদিনের ভালোবাসা। হিমেল চোখ বুঝল, মনে মনে নিজের হৃদয়ের অস্থিরতা, শান্তি শান্তি অনুভব, সব কিছুই অনুভব করলো। তারপর চোখ খুলে বলল, আর কোনো প্রমাণ লাগবে? লাগলে বলুন, প্রমাণ দেই। চশমা পরিহিত মহিলাটি হাসলেন, বললেন, না না, আর কোনো প্রমাণ না। তোমার যত্ন আর ভালোবাসাই তো সব প্রমাণ করে দেয়, বুঝলে। সব সময় এভাবে ভালোবেসে আগলে রাখবে মেয়েটাকে, অভিমান অভিযোগ রাখবে না, বুঝতে পেরেছ? হিমেল মাথা দোলালো, বলল, বুঝলাম। পরপরই আবার তার শাশির পরিচিত সেই মহিলাটিকে বলল, আপনি খুশি হলেন আন্টি? মুখটা কেমন অন্ধকার করে রেখেছেন যেন। কোথায় অন্ধকার, চোখে বেশি দেখো নাকি? এটুকু বলে মুখ ভেঙে উনি পা বাড়ালেন। হিমেল শুধু হাসল। একে একে সবাই চলে যেতে হিমেল পা বাড়িয়ে মিথির সামনে এলো। শান্ত গলায় বলল, তোকে কান্না করানোর জন্য সরি মিথি, কথা দিচ্ছি এটাই আমি বেঁচে থাকাকালীন তোর জীবনের শেষ কান্না, শেষ অশ্রু। আমি বেঁচে থাকতে তোর চোখে আর কোনো দিন পানি আসতে দিব না। মিথি শুনল, অথচ একটাও উত্তর করল না, শুধু নীরবেই শুনল। মিথির দুপুরে ওষুধ ছিল, অথচ এত কাহিনীর পর ওষুধ তো দূরের কথা, মিথি দুপুরের খাবারও খায়নি, শুধু চোখ বুজে আছে খাটে হেলান দিয়ে। হিমেল দূর থেকেই দেখল, বেশি আঘাত করে ফেলেছে কি, মিথি কি বেশি দুঃখ পেয়েছে? ভেবে ভেবেই খাবার নিয়ে হাজির হলো। গলা জেড়ে বলল, দুপুরে মেডিসিন আছে তো, খালি পেটেই খাবি? মিথি চাইল, বলল, খেতে ইচ্ছে করছে না। তোর ইচ্ছে অনিচ্ছেতে কি হবে শুনি, ওষুধ খেতে হবেই, নয়তো সুস্থ হবি নাকি? মিথি হাসল, মলিন হেসে বলল, ঠিকই বলেছেন, আমার ইচ্ছে অনিচ্ছাতে আর কি যায় আসে? যা হয়ে গেছে তা নিয়ে ভেবে কি লাভ হবে? হয়েই তো গেছে, তাই না? কিন্তু এখন যদি তুই মেডিসিন না নিস, ক্ষতি তো তোরই হবে, সুস্থ হবি না তুই। কাজে আমার উপর রাগ করে নিজের ক্ষতি করিস না, মিষ্টির কিন্তু তুই সব। মিথি শুনল, সত্যি তো, অসুস্থ হয়ে এই বাসায় পড়ে থেকে লাভ কি? এর চেয়ে যত দ্রুত সম্ভব সুস্থ হওয়া জরুরি। বলল, চামচ হবে? একটা চামচ এনে দিন। মিথির ডান হাতে প্লাস্টার, যার কারণে বাম হাত দিয়ে খাওয়ার জন্য চামচই ঠিক আছে। হিমেল শুনল, আনলো চামচ, তারপর মিথির পাশে বসলো।
মিথি সবে এক চামচ খাবার তুলেছে মুখে, ঠিক তখনই হিমেল খাবারের প্লেটটা নিজের হাতে নিল। তাকিয়ে বলল, বাম হাতে ওভাবে চামচ দিয়ে কষ্ট করে খাওয়া চাইতে আমি খাইয়ে দিলে কি অপরাধ হবে মিথি? মিথি চাইল। এমনিতেই নিজের জীবনের হাজারটা সমস্যা নিয়ে সে বিরক্ত, মাঝে মাঝে হাঁপিয়ে উঠছে। বলল, না তেমন নয়, আমি পারবো। হিমেল গম্ভীর স্বরে বলল, আমিও জানি তুই পারবি, এবার হা কর। এতটুকু বলে খাবার মাখিয়ে মিথির মুখের সামনে তুলল, অথচ মুখ না খুলে হিমেলের দিকে হতাশের ন্যায় চাইল। হিমেল সেই দৃষ্টি পর্যবেক্ষণ করে বলল, কি মনে হচ্ছে, বিষ খাইয়ে দিব আমি? মিথি হেসে বলল, বিষ তো খাইয়ে দিলেনি। আপনি চাইলে এই বিষ খাওয়া থেকে আমাকে বাঁচাতে পারতেন। পারতেন না, কিন্তু বাঁচাননি। হিমেল শুনল, মুখটা কাছাকাছি এনে গম্ভীর গলায় বলল, কিছু বিষ পান করা অত্যাবশ্যক হয়ে দাঁড়াইছে, নয়তো কেউ না কেউ কোনো এক প্রান্তে জঘন্যভাবে ছটপট করতে করতে মারা যায়। তুই না হয় সামান্য বিষটুকু পান করে তাকে বাঁচালি মিথি, ক্ষতি কি বল? তারপর এই কথার পর আর উত্তর এলো না। দুপুরের খাবারটা হিমেল নিজ হাতে খাইয়ে দিল মিথিকে। মিথি পুরোটা সময় স্থির ছিল, নীরব নিস্তব্ধ, যেন কিচ্ছু হয়নি, কিচ্ছু ঘটেনি। হিমেল শুধু দেখছিল তার নিস্তব্ধতা। তারপর ছোট্ট নিঃশ্বাস ফেলে গুনে গুনে ওষুধ হাতে নিল, বাড়িয়ে দিয়ে বলল, ওষুধ আছে তোর মিথি, হা কর। মিথি এবারে আর প্রতিক্রিয়া দেখালো না। ওষুধগুলো হিমেলের হাতে খাওয়ার জন্য মুখও হা করল না, নীরবে তাকিয়ে শুধু হাত বাড়ালো। হিমেলের হাত থেকে ওষুধগুলো নিয়েই বলল, পানি দেন, একটু খেয়ে নিচ্ছি। তারপর তাই হলো। হিমেল এগিয়ে দৌড়ল পানির গ্লাসটা আর শুধু দেখল। মিথি নিজেই এবারে বলল, আমার সুস্থ হতে আর কতদিন লাগবে হিমেল ভাই? হিমেল শুনল। পানির গ্লাসটা রাখতে রাখতে বলল, কয়েক সপ্তাহ লাগতে পারে, আবার কয়েক মাসও। এতদিন? হিমেল চাইল, ফিরে তাকিয়ে বলল, সুস্থ হওয়ার অনেক তাড়া? হ্যাঁ, এভাবে অসুস্থতার বাহানা দিয়ে একটা সম্পর্ক বয়ে নিয়ে এক ছাদের নিচে থাকা তো সম্ভব নয়। আমি থাকতে চাইছিও না। যেটা হয়ে গিয়েছে সেটা একটা দুর্ঘটনা হিসাবেই ভুলে যেতে চাইছি। কথা দিচ্ছি আপনার সুস্থ জীবনের এটুকু ছায়াও পড়বে না। হিমেল ব্রু কুঁচকাল। মিথির কথা শুনে বলল, আমি তো সমস্ত ছায়াটুকুই চেয়েছি। সে জায়গায় একটু ছায়া পড়বে না, বিষয়টা কি আমি মেনে নিব? মিথি বলল, আপনি আমি দুজনেই জানি এটা একটা দুর্ঘটনা, স্রেফ দুর্ঘটনা হিমেল ভাই। হিমেল চুকে এলো। ব্রুনাসি বলল, দুর্ঘটনা? যদি দুর্ঘটনা হয় তো এটা আমার জীবনের সবচাইতে কাঙ্ক্ষিত দুর্ঘটনাটা ছিল মিথি। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত হতে পারে না, বুঝেছেন? পারে না। আপনার পরিবার জানলে আমার সম্পর্কে সর্বপ্রথম কী ধারণা পোষণ করবে জানেন? আমি আপনাকে ফাঁসিয়েছি। ঠিক এই ধারণাটাই জন্মাবে তাদের মনে। জন্মালে জন্মাক তো। মিথি ছোট্ট শ্বাস ফেলল এবারে। হিমেল কুচকানো ব্রো, চোখ জোড়া আর কপালে ঝুঁকে আসা চুলগুলো পরক করে নরম স্বরে বলল, হিমেল ভাই, অনেক তো উপকার করলেন আমার। আর একটা উপকার করবেন? দয়া করে আয়শা খালাকে একটা খবর দেন। ওনার নাম্বার মুখস্থ আমার। একটা কল দিন প্লিজ। আমার পাটা মচকেছে শুধু। ঠিকই উপরতলায় আমি যেতে পারবো। আর একটু সাহায্য করার জন্য ওনাকে অবশ্যই প্রয়োজন যে। আমি চাইছি না আর এখানে থাকতে। যখনই ভাবছি আমার সাথে আপনার বিয়ে হয়েছে, তখনই আমার কান্না আসছে, দম বন্ধ লাগছে। নিজের প্রতি অসহ্যকর একটা অনুভূতি জন্মাচ্ছে হিমেল ভাই। নিজেকে খুব সস্তা, ঠুনকো আর নিচ লাগছে আমার কাছে। হিমেল সবটাই শুনল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমার সাথে থাকতে হচ্ছে বলে? না, এই যে একটু আগে যা হলো তার জন্য। আমি চাইনি এমন কিছু হোক। হিমেল এবারে বসলো পাশাপাশি। বলল, কিন্তু আমি চেয়েছিলাম যে কোনো মূল্যে তুই আমার হয়ে যা। হয়ে গিয়েছি না? আপনার চাওয়া তো পূর্ণই হলো হিমেল ভাই। বিয়ে হলো, আপনার স্ত্রী বলে পরিচয় দেওয়াটাও সার্থক হলো। এবার বাকিটা ছেড়ে দিন, আমরা যে যার পথে চলি। আমি উপরতলায় যেতে চাচ্ছি প্লিজ, এক বাসাতে থাকতে চাচ্ছি না। হিমেল তাকালো, গমগমে স্বরে উত্তর করলো, আমি তো কাপুরুষ নই মিথি। বিয়ে যখন করেছি, বউয়ের দায়িত্ব না নিয়ে হেলাফেলা ভাব নিয়ে থাকার মতো পুরুষ তো আমি নই। বিয়েই করেছি মূলত বউয়ের প্রতি নিজের দায়িত্ব পালন করার জন্য, আগলে রাখার জন্য। সেই জায়গায় বিয়ে করা স্ত্রীকে রেখে আলাদা অন্য বাসায় থাকাটা দায়িত্বহীন পুরুষের মতো কাজ হবে না। বিয়ে করেছে মূলত বউয়ের প্রতি দায়িত্ব পালন করার জন্য। এই একটা লাইনই মিথির মাথাতে গেঁথে গেছে। ইচ্ছাকৃত ছিল সবটা। হিমেল ভাই কি আগে থেকে চেয়েছিল এমন একটা পরিস্থিতি আসুক? বলল, আপনি বরাবরই দায়িত্ববান পুরুষ হিমেল ভাই, ছোট থেকেই দেখে আসছি। কিন্তু এই যে কথাটার মধ্যে আপনি স্বীকার করলেন যে ঘটনাটা আপনার ইচ্ছাতেই হয়েছে, তাই না?
হিমেল উত্তর করল না। হিমেল না চাইলে অবশ্যই ঘটনাটা ঘটতো না, এটাও ঠিক। এটা জোরপূর্বক একটা পরিস্থিতি ছিল না, বরং হিমেল নিজেই প্রস্তাবটা দিয়ে পরিস্থিতিটাকে টেনেছে। এটা তো সত্য, হিমেল মনে প্রাণে চেয়েছিল এই পরিস্থিতিটা। মিথি তখন আবারও বলল, আপনি আমার অসুস্থতার সুযোগ নিলেন হিমেল ভাই। যেমনভাবে আপনার প্রতি কৃতজ্ঞ, ঠিক তেমনভাবেই আপনার উপর নীরব এক রাগও জন্মাচ্ছে। আমার উপকারই করলেন, অথচ আমার মনের মধ্যে আপনার জন্য তৈরি হওয়া ভালো ধারণাটা নষ্ট করে দিলেন হিমেল ভাই। যেমন আপনি আমার দুঃসময়ে সুযোগ নিলেন। আশা করিনি এমনটা। বিশ্বাস করতাম আপনাকে। দূরত্ব দূরত্ব রাখলেও চোখ বুজে বিশ্বাস করা যেত হিমেল ভাইকে। আশা রাখিনি এমনটা হবে। হিমেলের মুখ গম্ভীর হলো। বলল, কারোর ভালো থাকা নিশ্চিত করতে করলাম না হয় আশার বাহিরে কিছু। আর দাঁড়ালো না হিমেল। মিষ্টিকে ঘুম পাড়িয়েছিল। ওখানে এসে ঘুমন্ত মিষ্টির মুখাবব দেখছিল খুব মনোযোগ দিয়ে। বেড় করে বলছিল, বাচ্চা মিথি ফুল, তোমার আম্মা আমায় কখনোই বোঝেনি, কখনোই না। মিথি ওয়াশরুমে যাবে, অথচ এই ছোট্ট বাক্যটা বারবার হিমেল ভাইকে বলার ইচ্ছে হচ্ছে না। আবার এছাড়া সাহায্য ছাড়ার কেউ নেইও, তাই নিজেই চেষ্টা করলো। পা তো খালি মুচকেছেই। এইটুকু ভেবে বিছানা ছেড়ে পা ফেলতে নিল। পায়ের ওপর ভরও রাখলো। ব্যথায় চিনচিন করে উঠল মুহূর্তে। তারপর ব্যথা হজম করে আরেক পা বাড়ানোর আগ মুহূর্তে হিমেল এলো। মিষ্টি তখন হিমেলের কোলেই ছিল। এক পাশে মিষ্টি, অপর হাতেই দ্রুত ধরল মিথিকে। চলতে সাহায্য করে বলল, আশ্চর্য, একটা ডাক দিলে কি তোর মুখ ব্যথা হয়ে যেত মিথি? মিথি শুধু ছোট ছোট চোখে চেয়ে থাকলো। একটা মানুষের এতটা যত্ন করা উচিত কি তার জন্য? উচিত নয় তো, তবুও কেন এমন করছে? কেন এত যত্ন দেখাচ্ছে? মিথিকে দুর্বল করতে? মিথি দুপা ছড়িয়ে বসেছে ফ্লোরে। তারপর হিমেলের আনা নতুন কিছু খেলনা দিয়ে খেলতে লেগে গেল। হিমেলও ও তার পাশেই ফ্লোরে বসে আছে। ছোট কড়াইয়ে কিছু চাল দিয়েছে, তারপর ছোট চামচটা দিয়ে নাড়াচাড়া করছে। আর একটু পরপরই হিমেলের দিকে ছোট প্লেটে তার বানানো খাবার দিয়ে বলল, হিম হিম। হিমেলও বেশ মজা করে সেসব খাওয়ার অভিনয় করে দেখাচ্ছে। মিষ্টির চুলগুলো এলোমেলো কিছুটা, আঁচড়ালে ছোট ছোট দুটো জুটি হয়। খুব ছোট হয় যদিও, চুল ছোট হওয়ার কারণে, তবে সুন্দর দেখায়। হিমেল তাই চিরুনি নিয়ে আঁচড়ানোর চেষ্টা করলো। খেলাতে মনোযোগ থাকাতে তেমন একটা বিরক্তও হলো না মিষ্টি, কিন্তু হিমেল পড়ল বিপাকে। ওই ছোট্ট ছোট্ট রাবার ব্যান্ডগুলোও পেঁচাতে পারছে না চুলে। ফলস্বরূপ জুটিও বাঁধা হচ্ছে না। উপায়ন্তর না পেয়ে হিমেল হতাশ হলো। ফ্লোরে বসে থেকে খাটে বসে থাকা মিথির দিকে চাইল। মিথি এতক্ষণ ওদের কার্যকলাপে পরখ করছিল। কি মিষ্টি মুহূর্ত! যেন মনে হচ্ছে তার মেয়েটা কতকাল যাবৎ হিমেল ভাইয়ের সাথে পরিচিত, কতকাল যাবৎ যেন চেনা। মিষ্টি সাধারণত খুব সহজেই কারোর সাথে মিশতে পারে না, শান্ত হয়ে থাকে। অথচ এই বেলায় হিমেলের সাথে এত খুনসুটি দেখে সে সত্যিই অবাক হয়েছিল। তারপর হিমেলের হতাশ দৃষ্টির অর্থ বুঝে উঠে সে বলল, ওকে এদিকে আনুন হিমেল ভাই, আমি বাম হাত দিয়ে ট্রাই করে দেখি ঝুটি করা যায় কিনা। হিমেল চাইল, বলল, আমি দুই হাতে পারছি না, তুই একটু এক হাতে পারবি? মিথি শুধু বলল, আপনি সহ সাহায্য করলে পেরে যাব। এই ছোট্ট বাক্যটা মিথি যদি সত্যি বুঝত, যদি সত্যি এই বাক্যটা সে তার সারা জীবনের জন্য ভাবত, তাহলে কতই না ভালো হতো। তখন রাত প্রায় 10টা। হিমেল মাছ ভাজতে গিয়েছে আজ। রান্নায় পুরোপুরি অদক্ষ হিমেল মাছ ভাজার জন্য তেল দিয়েই অপেক্ষা করছে গরম হওয়ার জন্য। মিথি বলেছে গরম তেলে দিতে, হিমেলও সেই অনুযায়ী করেছে। মিষ্টিকে আগেই মিথির রুমে দিয়ে এসেছে যদি তেল ছিটকে পড়ে তার জন্য। অবশেষে তেল গরম হলো কিনা বুঝতেই পটাপট করে মাছগুলো কড়াইতে রাখলাম। আর তার সঙ্গে সঙ্গে তেল ছিটকে এসে পড়লো হিমেলের হাতেও। হিমেল ব্রু কুচকালো। গরম তেল পড়েছে, আর কি এমন হবে? এমন একটা ভাব নিয়ে সে তরকারির মতো করে মাছ নাড়তে শুরু করলো। তারপর একটা পর্যায়ে দেখলো মাছগুলো ভেঙে সব একাকার। হিমেল অদক্ষ এমনিতেই, তার উপর এমন কিছু হবে বুঝে ওঠেনি। আশ্চর্য, হিমেল ইতিমধ্যে ঘেমেও গেছে, কপাল কুঁচকে গেছে। উপায় না পেয়ে মিথি গলা উঁচু করে ডাক দিল, বলল, মিথি, মাছগুলো ভেঙে যাচ্ছে। মিথি শুনল কি শুনল না, না বুঝে আবার পা চালিয়ে মিথির কাছেই গেল। গম্ভীর স্বরে জানালো সমস্যার কথা। মিথি অবশ্য শুনে খারাপ লাগলো। হিমেলের অবস্থা দেখে বলল, আপনাকে কষ্টে ফেলে দিয়েছি হিমেল ভাই, আমাদের জন্য কত কি পোহাতে হচ্ছে বলুন তো। হিমেলের কপাল আরও কুঁচকালো। বলল, কি করব? মাছগুলো তা বল, ফেলে দিব? না, ওগুলোই করুন, আর কিছু করবেন না। হিমেলের পরপরই গট গট পা তুলে চলে গেল। তারপর রান্নাঘরে এসে দেখলো যেটুকু রান্না নষ্ট করা
ওর বাকি ছিল ওটুকু ডান। মাছ পুড়ে এসেছে। খুব কম সময়ে আর কিছু করতে না পেরে হিমেল তখন আলু ভর্তাটাই এবার করলো। খাবারের প্লেটে খাবার বাড়তে বারবার পোড়া মাছগুলোর দিকে তাকাচ্ছিল কেবল সে। তারপর আবারও মিথির কাছে গেল। মিষ্টি তখন মিথির মুখে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে, কানে কানে কিছু একটা বলছে ঠোঁট আউড়িয়ে। হিমেল দরজায় দাঁড়িয়ে সে দৃশ্য দেখল। কি সুন্দর! দুটো মিথি ফুল। তার হয়েছে এই দুটো মিথি ফুল, আর তার কাছেই থাকবে। কি সুন্দর প্রশান্তিময় অনুভূতি। বুকের ভিতর কেমন একটা অনুভূতি যেন। হিমেল বোঝাতে পারে না, শুধু চেয়েই থাকে। এক পর্যায়ে মিথি খেয়াল করলো হিমেলকে তার দিকে তাকিয়ে আছে। তবে সে তাকাতেই আর চোখাচোখি হতেই হিমেল নজর সরালো। মিথি বলল, কিছু বলবেন? হিমেল চাইলো আবারও। বলল, তুই তো অসুস্থ মিথি, বাহিরের খাবার খাবি? আমি তো মাছগুলো পুড়িয়ে ফেলেছি, একটু একটু বাহিরের খাবার নিয়ে আসি। মিথি সঙ্গে সঙ্গে উত্তর করলো, না না, যা আছে তা দিয়েই হবে। খেতে কি বিশ্রী হবে বাপ? সমস্যা নেই, ওসবই আনুন হিমেল ভাই। হিমেল কিছুটা সময় শান্ত হয়ে গম্ভীরভাবে দাঁড়িয়েছিল, তারপর আবার গেল। খাবারও বেড়ে আনলো। গরম ভাত, একপাশে আলু ভর্তা, আর কোনো রকমে হওয়া একটু একটু পড়ে যাওয়া মাছ ভাজা প্লেটে নিয়ে হাজির হলো। মিষ্টিকে আগেই খাইয়ে দিয়েছিল হিমেল। মিথিকে প্লেটটা ওর হাতে দিতে মিথি ছোট্ট শ্বাস ফেলে বলল, চামচটা হিমেল ভাই। হিমেল ভ্রু বাঁকালো, কপাল কুঁচকে বলল, চামচ দিয়ে খাবি? মাছের কাঁটা চামচ দিয়ে বাঁচতে পারবি নাকি তুই? মিথি ছোট ছোট চোখে তাকালো। হিমেল পাশে বসে গম্ভীর গলায় বলল, তুই যখন ছোট ছিলি মিষ্টির মতো প্যাঁ প্যাঁ করে কান্না করতে মিথি, আর এখন এমন একটা ভাব করিস তুই খুব বড় হয়ে গেছিস। মানুষের হাতে খাবার খেলেই তোর মান সম্মান সব ডুবে যাবে। মিথি কথাগুলো শুনল, কি বলবে বুঝে উঠল না। হিমেল এবার প্লেটের খাবারটুকু মাখিয়ে মুখের সামনে তুলে বলল, নে হা কর, আমার হাতে ময়লা নেই। মিথি এবারও চোখ ছোট ছোট করে তাকালো। প্রথমবার বলেছে বিষ খাইয়ে দিব নাকি, এখন বলছে ময়লা নেই। এভাবে তাকিয়ে ও হা করল। ডান হাতের হাঁটি যদি না ভাঙত তাহলে ও নিজেই হাতে খেতে পারত, সমস্যা হতো না, কিন্তু ভেঙে বিপদ হলো। অন্যদিকে হিমেল মাছের কাঁটা বাছতে গিয়ে বলল, পুড়ে গিয়েছে, মনে মনে রান্না পারে না বলে কিছু বলিস না আবার। মিথি শুধু দেখছিল কি সুন্দরভাবে কাঁটা বেছে বেছে খাইয়ে দিচ্ছে, একদম তার আব্বার মতো করে। তার আব্বাও এমনটাই করতো। আজ কতগুলো দিন পর মিথি নিজের আব্বার মুখটা, যত্নটা পাচ্ছে, দেখছে। আসলে কি এতটা যত্ন করা উচিত হচ্ছে হিমেল ভাইয়ের? কেন করছে? মিথি ছোট্ট শ্বাস ফেলল। হিমেল ততক্ষণে তার মুখে খাবার তুলে দিয়ে মিষ্টির দিকেও খাবার বাড়ালো। বলল, হা করুন আম্মুজান, খেয়ে নিন। মিথি আবারও চাইল। আবারও বাবা মেয়ের সুন্দর একটা সম্পর্ক, সুন্দর একটা যত্ন যেন চোখে ভেসে এলো। আবারও তার মনে হলো হিমেল ভাই সত্যি যত্নশীল পুরুষ। মধ্যরাত তখন। মিষ্টিকে হিমেলই ঘুম পাড়িয়েছিল নিজের সাথে। তারপর ওইটুকু পুতুলটাকে নিয়েই ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু পুতুলটা মায়ের সাথে ঘুমাতে ঘুমাতে রাতে যখন ঘুম ভাঙল তখন মাকেই প্রথমে খুঁজল। গুম গুম চোখে হাতড়ে খুঁজল মায়ের মুখ, অথচ পেল না। ওইটুকু মেয়েটা মায়ের মুখের অবয়ব, শরীরের ঘ্রাণ, এমনকি মায়ের উপস্থিতিটা না পেয়ে চোখ খুলে তাকালো এবার। ফেল ফেল করে চাইল এপাশ ওপাশ, কোথাও মা নেই। মিষ্টির মুখটা কাদু কাদু হয়ে এলো। নিচের ঠোঁট উল্টে ফেলল। পাশে হিমেলের মুখটা দেখে দু হাতে সাপোর্ট দিয়ে উভোদয় ডাকতে চাইল, জাগাতে চাইল। পরবর্তীতে আদো আদো স্বরে ডেকে উঠল, হিম হিম। হিমেল চোখ মেলল তার একটু পরেই। গুমু গুমু চোখে মিষ্টির দিকে চাইতেই দেখলো উঠে বসে আছে। ওর দিকেই তাকিয়ে আছে, চোখ জোড়া টলমলে, ঠোঁট উল্টে রেখেছে, যেন এক্ষুনি কেঁদে ফেলবে, এক্ষুনি। হিমেল মুহূর্তে উঠে বসল। মিষ্টির মুখটা দু হাতে আঁকড়ে ধরে আদুরে গলায় বলল, মিষ্টি, উঠে পড়েছেন আম্মু? ভয় পেয়েছেন? কি হয়েছে আম্মু? কান্না পাচ্ছে? ব্যাস, এতটুকু আহ্লাদেরই বাকি ছিল বোধহয় মিষ্টির। মুহূর্তে আওয়াজ তুলে কেঁদে উঠল সে। হিমেলকে আঁকড়ে ধরে কান্নারত স্বরে বলতে চাইল, হিম। হিমেল কান্না থামানোর চেষ্টা চালালো, আদর নিয়ে বলল, কি হলো আম্মু? ঠোঁট উল্টে কান্না কান্না ভাব কেন মিষ্টি? কি করেছি হিম বলো? হিম সরি। আবারও শান্ত করার চেষ্টা চালিয়ে বলল, কাঁদে না কাঁদে না, হিম আসি না, বলো হিমকে। এইটুকু বলে মাথায় হাত বুলালো সে। মিষ্টি তখনও কাঁদছে। তারপর হিমেল আবারও জিজ্ঞেস করলো, আম্মুর কাছে যাওয়ার জন্য কান্না করছো মিষ্টি? আম্মুর জন্য? আম্মু আম্মু। হিমেল আবারও বুঝে উঠল কারণটা। মিষ্টিকে শান্ত স্বরে বুঝিয়ে কোলে তুললো, কান্না থামালো। তারপর মৃদু পায়ে পায়ে গেল মিথির ঘরের দিকে। দরজাটা বেরিয়ে রাখাচ্ছিল, হিমেলে বেরিয়ে দিয়ে গিয়েছিল। মিথি নিশ্চয়ই এখন ঘুমাচ্ছে। ডাকা উচিত হবে না নিশ্চয়ই।
আবার না ডেকে ঘুমন্ত অবস্থায় এভাবে তার ঘরে যেতেও হিমেলের মন সায় দিল না। এপাশ থেকে হিমেল গলা জাড়ল, বলল, মিথি, আসছি। মিথি বোধহয় শুনলও না। হিমেল ছোট্ট শ্বাস ফেলল। মিষ্টি আবারও কেঁদে উঠতে নিল। হিমেল কোলে তুলিয়ে কোনো রকমে থামিয়ে পর মুহূর্তে কী ভেবে দরজা ঠেলে পা রাখল। মিথি সত্যি ঘুমাচ্ছে। হিমেল চাইল মিষ্টিকে একপাশে বালিশ দিয়ে শুইয়ে দিয়ে ফিসফিস করে বলল, আম্মু আছে, দেখেছেন তো, ঘুমাক কেমন, আপনিও ঘুমিয়ে যান আম্মু। হিমসুলে হাত বুলিয়ে দিচ্ছে। মিষ্টি কি বুঝলো কি জানি, মাকে দু হাতে জাপটে ধরে সত্যি সত্যি চোখ বুঝল। হিমেল হাসল। মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শুধু মিথির ঘুমন্ত মুখটা দেখছিল। এত মায়া মায়া কেন এই দুজন? হিমেল সত্যিই বোঝে না। এই একটা মেয়ের প্রতি তার যত মুগ্ধতা, যত মায়া, যত অনুভূতি, একজনাতেই। হিমেল এতটুকুই ভাবল। তারপর মিষ্টিকে ঘুম পাড়িয়ে খাটের কিনারায় বালিশ দিয়ে এলো। আলো নিভিয়ে নিঃশব্দে বেরিয়ে যেতে যেতে বিড়বিড় করল, আমি রোজ রোজ একজনের এই জন্যই প্রতি আকৃষ্ট হই মিথিফুল, একজনের প্রতি যার প্রতি মুগ্ধতা আমার এই জন্মেও কমবে না। সকাল হতে মহিবের এই নিয়ে কয়েকবার কল দিয়েছে। হিমেল ঘুমিয়েছিল তখন। মিথি আর হিমেলের সত্যি সত্যি কবুল বলে বিয়ে হয়েছে। এই খবরটা হিমেলের পরিবার অবধি যেতে দেরি হলো না। মহিবের মায়ের কাছে খবরটা আগে গিয়েছিল। তারপর খবর শোনার সঙ্গে সঙ্গে কল এসেছিল হিমেলের কাছে। ওপাশ থেকে জানানো হলো, তুই সত্যি বিয়ে করেছিস? মিথিকে বিয়ে করেছিস বাবা? সত্যি করে বল, বিয়ে করেছিস? হিমেল শুনল নীরবেই। হিমেল ভেবেছিল বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই খবর পাবে। তবে এতটুকু দেরি হলো কেন বুঝল না। ছোট্ট শ্বাস ফেলে বলল, হ্যাঁ, বিয়ে করেছি মামনি, মিথিকেই। কী সব বলছিস? তোর কি মাথা ঠিক আছে হিমেল? এতবার সাবধান করার পরও, এতদিন বোঝানোর পরেও কিভাবে পারলি? হিমেল শান্ত স্বরে জানালো, কারণ এতদিন বোঝানোর পরেও সে আমার মস্তিষ্ক থেকে একটুও সরেনি, একইভাবে গেঁথেছিল। ওপাশ থেকে উত্তর এলো, আমাদের কথা একবারও ভাবলি না বাপ? গ্রামের মানুষ কি বলবে? 1.5 বছর তো ঠিকই চুপচাপ ছিলি বাপ, আবার হঠাৎ কি হলো? কোন ভূত চেপেছিল যে মিথিকে বিয়ে করতেই হলো? ভূতটা আসলে অনেক আগেই যাবতে চেপে বসেছে মামনি। তোমার ছেলের জন্য ভূতটাকে পাত্তা দেয়নি। আমার ছেলের জন্য? হিমেল এড়িয়ে গেল এবার, বলল, কিছু না। ওই মেয়ে কীভাবে ফাঁসিয়েছে বল বাপ, কী করেছে ও? হিমেল ছোট্ট শ্বাস ফেলে জানালো, ও না, আমি ওকে ফাঁসিয়ে দিয়েছি মামনি। মজা করছে না তোর সাথে হিমেল? আমরা কিন্তু এই বিয়েটা মানি না হিমেল, বুঝলি? জানি, কিন্তু আমার আম্মু মানে। হিমেল চোখ বোঝে, বলল, আমি বিয়ের সময়ও আমি আম্মুকে মনে মনে বলেছি, অনেকবার বলেছি। তোর আম্মুও চাইতো না এমন কাউকে তোর বউ করতে, চাইতো না, বুঝলি? যে মানুষটাকে ভালোবাসি সে মানুষটাকেই পেয়েছি, খুশি হয়েছি। এতটুকুতেই আমার আম্মু খুশি হতো না? আমি কি তোর আম্মুর থেকে আলাদা? হিমেল চুপ থাকে। কিছুটা সময় নিয়ে বলল, তুমিও আমার আম্মুর মতোই মামনি, কিন্তু আমার আনন্দ সুখটা বুঝতেই চাও না মামনি। আমার আম্মু হলে তো মানতো বলো? ওপাশ থেকে মুহূর্তে বলল, হিমেল, আম্মুর মতোই মানে? আমি কি আম্মু হয়ে উঠতে পারিনি? হিমেল হাসে, বলল, ইমোশনাল ব্ল্যাকমেল করছো মামনি। মহিবের আম্মু আর উত্তর করল না। হিমেল ফের ডাকল, মামনি। মহিবের মা একটু কিছুক্ষণ পর বলল, যা ইচ্ছে করো, যাকে ইচ্ছে তাকে বিয়ে করো, সংসার করো, কিচ্ছু বলবো না। আমি তো তোমার মা নই হিমেল, আর কখনো কিছুই বলবো না। এর পরপরই কল রেখে দিল। হিমেল চেয়ে থাকলো। তারপর মিথিরা কি করছে তা দেখার জন্য দরজায় উকি দিতে মিথি মুহূর্তেই বলল, কে কল দিয়েছিল হিমেল ভাই? হিমেল ভেবেছিল মিথি শুনতে পাবে না, অথচ শুনেছে। হয়তো কথাগুলোও শুনেছে, নয়তো জিজ্ঞেস করতো না। বলল, মামনি। ঝামেলা হলো নিশ্চয়ই, ওনারা কষ্ট পেল অনেক, তাই না? এইটুকু বলেই উত্তরের অপেক্ষায় থাকলো। অথচ হিমেল উত্তর করল না। মিথি ছোট্ট শ্বাস ফেলে। একটা পরিবার শেষ করে দিবেও বিধাতা তাকে এমন একটা পর্যায়ে ফেলে নিজেও কিছু করতে পারছে না। টিউশনিগুলোও ছুটে যাবে নিশ্চয়ই, সামনেই ফাইনাল পরীক্ষা, কত কি। মিথি মনে মনে সিদ্ধান্ত নিলেও যাই হোক, হিমেলের ভাইয়ের গাড়ে বসে তাও থাকবে না আর। অনেক তো কষ্ট করেছে হিমেল ভাই, অনেক সাহায্যও করেছে। তাই বলে, শুনুন হিমেল ভাই, আয়শা খালাকে খবর দিয়েছেন? খবর দিয়েছি, দুপুরের আগে আগে চলে আসবে বলেছে। সত্যি দিয়েছেন? তাহলে আমি নিজের বাসায় শিফট হতে চাই হিমেল ভাই। হিমেল মিষ্টির দিকে মনোযোগ দিল। কোলে তুলতে তুলতে গম্ভীর মুখে বলল, খবর দিয়েছি, কিন্তু সেপারেশনে যাচ্ছি না আমরা, একই বাসাতেই থাকবো।
বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে থাকলে সম্পর্কের উন্নতি হয়। এই উন্নতিটা না হলেই ভালো হিমেল ভাই। এটুকু বলেই বেশ শান্ত গলায় বলল, আপনার পরিবারের সাথে কথা বলেছে? শুধু শুধু একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে অশান্তি হবে, ঝামেলা হবে, আপনার সাথে ওনাদের সম্পর্ক নষ্ট হবে, তাও আমার জন্য। অপরাধী লাগবে না আমার নিজেকে? সাবিয়া আপু আপনাকে এখনও ভালোবাসে। কতটা ভালোবাসেন তা ওনার চোখের অসহায়ত্ব না দেখলে বুঝতেই পারবেন না। ওই অসহায়ত্ব দেখলে আপনার নিজেরই মায়া হবে। হিমেল হুট করে আগের মতো গম্ভীর মুখ নিয়ে ঝুঁকে গেল। মিষ্টিকে কোলে নিয়েই মিথির মুখের সামনে ঝুঁকে রাশভারী স্বরে বলল, মিথি, একবার আমার চোখের দিকে তাকা। আকস্মিক এভাবে নিজের মুখের সামনে হিমেলের মুখটা ঝুঁকে যাওয়াতে মিথি মাথা পিছিয়ে নিল। হিমেল ফের গম্ভীরভাবে বলল, কি হলো, তাকা। মিথি তাকালো এবারে। হিমেল আবারও গম্ভীর কণ্ঠে বলল, আমার চোখের অসহায়ত্ব কখনো চোখে পড়েছে তোর? কখনো কি মায়া হয়নি? এই চোখ জোড়ার বাসা অসহায়ত্বের প্রতি হয়েছে কি? মিথি শুনল, অসহায়ত্ব, মায়া। মিথি তাকালো, অনেকটা সময় চুপ থেকে উত্তর করল, যদি আপনার ভালোবাসাটা আমি বিয়ের আগে পেতাম, আমার অবিবাহিত জীবনে পেতাম, তাহলে হয়তো আমি মূল্য দিতাম আপনার এই অনুভূতিটাকে হিমেল ভাই। এত যত্ন করা মানুষের প্রতি মানুষের এমনিতেই মায়া জন্মে, মুগ্ধতা জন্মে। আমারও জন্মাতো, কিন্তু এখন আমার গ্রহণ করার সুযোগ নেই হিমেল ভাই। আপনার মতো একটা মানুষের জীবন সুন্দর সুন্দর পরিবার ধ্বংসের অপরাধে এবং দিন শেষে সমাজের দোষ নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আমার মাঝে এখন আর অনুভূতিরাই নেই হিমেল ভাই। তবে মাঝে মাঝে ভাবি, আপনি হয়তো আরও আগেই আমার জীবনে আসলে আমার জীবনটা অনেক অনেক সুন্দর হতো। হিমেল সোজা হয়ে দাঁড়ালো, মিষ্টিকে কোলে নিয়ে যেতে যেতে বলল, দেরি করে অনুভূতি জানানোর শাস্তি দিচ্ছিস? না, বাস্তবতা দেখুন হিমেল ভাই, কয়জন অবিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করেছে? আপনি আরও ভালো ডিজার্ভ করেন। আরও অনেক ভালো একটা মেয়ে পাবেন জীবনে। হয়তো একটা ঘটনা আমাদের মধ্যে হয়ে গিয়েছে, কিন্তু এটা। হিমেল পা থামালো, গাড় বাঁকিয়ে তাকালো, ভ্রু বসিয়ে জিজ্ঞেস করলো, এটা? এটা আমরা দুজনেই ভুলে যাই বরং। একটা সুন্দর জীবন প্রাপ্য আপনার। এই সামান্য ঘটনাটা সেখানে বাধা হতে পারে না। হিমেল চোখ মুখ শক্ত হয়ে এলো, কেমন স্থির গম্ভীর। যেতে যেতে বলল, তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে আমার লাইফের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। লাইফের সবচাইতে বেশি অনাকাঙ্ক্ষিত মুহূর্ত ছিল মিথি। এত গুরুত্বপূর্ণ মুহূর্তকে শুধুমাত্র তোর জন্য ঠুনকো ভাবতে পারছি না আমি। সরি। দুপুরের একটু আগেই আয়শা খালা এসেছেন। ওনাকে মিথিকে দেখতে বলেই হিমেল একটু বের হয়েছিল কিছু কেনাকাটা করতে। মিথিকে জামা কাপড়, মিষ্টি জামা কাপড়, সাথে কিছু বাজার। 1 ঘন্টা 2 লাগবে বলেই বের হয়েছিল। এর মধ্যেই হিয়া এসেছিল। পিজা থেকে কালই শুনেছিল সে মিথির সম্পর্কে। তারপর আজ এসেই এত এত কাহিনী শুনে বিস্ময় নিয়ে বলল, মিথি, মিথি তুই সত্যি বিয়ে করেছিস? তাও আবার এই উদ্ভট লোককে? সত্যি? আমি কিন্তু খুব খুশি হয়েছি। আমি সত্যি খুশি হয়েছি। অন্তত এই লোকটা অমানুষ হবেন না। হিয়া, বিয়েটা একটা সিচুয়েশনে পড়ে করতে হয়েছে। আমি কি? মিথি আবার মুখ কাঁচুমাচু করে হিয়াকে বলল, তুই আমায় কয়েকটা দিন হেল্প করবি হিয়া? এই 3-4 দিন। পড়ালেখার ক্ষতি হবে তোর। পাটা একটু ভালো হলেই চলে যাস না হয়। ওনার ঘাড়ের উপর কেমন পড়ে আছি আমি। ওনার পরিবার চান না জেনেও সেদিন বিয়েটা করে ফেলেছি। এখন নিজের উপরেই বিরক্ত লাগছে। সেদিন বোধহয় নিজের চরিত্রে দোষ নিয়ে হলেও বিয়েটা আটকানো উচিত ছিল হিয়া। হিয়া শুনল, বলল, থাকতে পারবো, কিন্তু সে তো তোকে ভালোবাসে। এতগুলো দিন নিশ্চয়ই অভিনয় করবে না? ওনার ভালোবাসা নিয়ে সংশয় আমি করি না হিয়া। আমি জীবনে কাউকে জড়াতে চাইছি না। আমার আর ইচ্ছে নেই। হিয়া বোঝানোর ন্যায় বলল, কিন্তু জড়িয়ে তো গিয়েছিস মিথি। তোর জীবনটা সুন্দরভাবে গোছানোর জন্য হলেও এমন কাউকে প্রয়োজন। মিষ্টি জীবনটা ভালোভাবে গোছানোর জন্যও কাউকে প্রয়োজন এমন। ওনাকে আমার সত্যিই পছন্দ হয়েছে। কোনো মেয়েকে অসম্মান করেন না। এই ঘটনাকে নিয়ে পড়ে থাকবে? একটা পরিস্থিতি ছিল কেবল। ওনার দিকটাও তো ভাবা উচিত হিয়া। কেমন স্বার্থপর হয়ে ভাবছিস তুই? আমার মেয়ে বড় হয়ে কি জানবে? তার মা তার কথা না ভেবে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে। প্রাণের কথা ভাবছিস না কোথায়? আমি তো দেখছি ওই মানুষটাও প্রাণকে নিয়ে ভাবে মিথি। মিথি আর শুনতে চাইল না। কথা থামাতে বলল, হিয়া, এসব বরং রাখ, একটু সাহায্য কর। আমায় আমায় একটু উপরতলায় শিফট হতে সাহায্য কর প্লিজ। আচ্ছা, কিন্তু ওনাকে একবার বলা উচিত না?
দিবেন না উনি, বলে লাভ নাই। তবুও বলা উচিত না? পরে পরে বলে দিব অবশ্যই হিয়া, ক্ষমাও চেয়ে নিব দরকার হলে, এভাবে না বলে যাওয়ার জন্য। তারপর মিথি সত্যি হিয়ার সাহায্য নিয়ে নিজের বাসায় পৌঁছালো। মিষ্টিকে কোলে নিয়ে এনে দিলেন আয়শা খালা। আস্তে আস্তে বলল, হিমেল আব্বাই বড্ড কষ্ট পাইবেন দেখো, যে ভালোবাসে মিথি আম্মাকে। হিমেল 2 ঘন্টা বললেও 1 ঘন্টা 20 মিনিটে ফিরে এসেছে। তারপর এসে দেখা গেল মিথি নেই, উদাও, মিষ্টিও নেই। বুঝে না উঠে পুরো বাসা খুঁজতে দরজার সামনে দেখা গেল আয়শা খালাকে। তারপর ওনার থেকে সবটা শুনলেন। তারপর হিমেল কেবল এইটুকুই বলল, বাহ, খুব ভালো। তারপর তার একটু পরে মুখ চোখ শক্ত করে ব্যাগে নিজের কিছু জামা কাপড় নিল। দুপদাপ পা চালিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে সোজা মিথির বাসাতেই গেল। কলিং বেল বাজতে দরজা খুলল হিয়া। হিমেল একটুও তাকালো না, কথাও বলল না। সোজা পা চালিয়ে মিথি কোথায় আছে তা দেখল। তারপর মিথির চোখে পড়তে মিথি মলিন স্বরে বলে উঠল, হিমেল ভাই, আপনাকে না বলে চলে আসার জন্য সরি, কিন্তু ওভাবে আপনার বাসায় থাকাটাও সুন্দর দেখাচ্ছিল না। হিমেল শুনল, খুব আয়েশ করে একটা চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসল। তারপর কাঁধের কাপড়ের ব্যাগটা এক জায়গায় ছুঁড়ে রেখে বলল, সমস্যা নেই, তোর বাসায় আমার থাকাটা অবশ্যই সুন্দর দেখাবে মিথি, বল। মিথি চোখ ছোট ছোট করে বলল, মানে? হিমেল হাসল, ঠোঁট জোড়া একটু বাঁকিয়ে বলল, আপাতত আমার এক ব্যাগ জামা কাপড় এনেছি, জিনিসপত্র কাল শিফট করে নিব। বিয়ে করেছি, একা একা থাকা তো মানায় না, বল। মিথি কেমন করে যেন তাকালো, বলল, কী সব বলছেন? কী সব বলছি? এভাবে তাকাচ্ছিস কেন? আপনি কেন আমার বাসায় থাকবেন? কারণ তুই আমার বাসায় থাকছিস না। স্বামী স্ত্রী 2 জন 2 বাসায় থেকে বাসা ভাড়া দিয়ে টাকা অপচয় করার কোনো মানে হয়? মিথি শুনল, বিনিময়ে কি বলবে ভেবেই পেল না। হিমেল তাকালো, মিথিকে ভাবতে দেখে বলল, এখন তো চরিত্রে দোষ পড়বে না তোর, তাই না? স্বামী হই এখন, এক বাসায় থাকতে পারবো, তাই একা একা আর আলাদা আলাদা বাসায় থাকার কোনো দরকারই তো আমি দেখতে পাচ্ছি না। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে বিষাদ ও বসন্ত, লিখেছেন অলকানন্দ্রা ঐন্দ্রী। গল্পটির পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।